নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আয়ুর্বেদ যে পারে আপনাদের যে কোনো শারীরিক সমস্যা থেকে সম্পূর্ণ নিরাময় দিতে, শুধুমাত্র আপনাদের আভ্যন্তরীণ সমস্যা নয়, আপনাদের বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যারই নিরাময় রয়েছে আয়ুর্বেদের কাছে। আর এই ভরসা, এই আস্থা যিনি আমাদেরকে জুগিয়েছেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকের আধুনিক যুগে দাঁড়িয়েও যে কোনো মেডিসিন কিংবা যে কোনো ট্রিটমেন্টের সঙ্গে পাল্লা দিয়ে আপনার যে কোনো কঠিন থেকে কঠিন ব্যাধি সারিয়ে তুলতে সক্ষম আয়ুর্বেদ। এই আস্থা, এই ভরসার আমাদের মনের মধ্যে যিনি জুগিয়েছেন, যে মানুষটিকে এক ঝলক শুধু দেখবেন বলে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। বহু ব্যস্ততার মধ্যে থেকেও আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের কথা শুনবেন, আপনাদের শারীরিক সমস্যার সমাধান দেবেন বলেই আজকেও আরও একবার উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। স্যার, অনেক স্বাগত আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউই বলতে পারছি না যে আজকের দিনটা আমি একটু সুস্থ রয়েছি। কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমরা কন্টিনিউ কিন্তু যাচ্ছি, আর তার মধ্যে থেকে একটা সমস্যা দেখা দিচ্ছে হচ্ছে নেজল পলিপের মতন সমস্যা। তো যদি একটু দর্শকদের বলেন যে একজ্যাক্টলি কোন বয়সে এই সমস্যা হয় কিংবা তার কি সমাধান। দেখুন, নেজেল পলিপসে কোনো বয়স কোনো ফ্যাক্টর নয়। একটা ছোট বাচ্চা থেকে বুড়ো বয়স অবধি মানুষের হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কেন হয় এইটা আমাদেরকে জানতে হবে নেজেল পলিপস ব্যাপারে, ঠিক না? এই নেজেল পলিপস জিনিসটা কি, আমি আজকেই বেলুর চেম্বারে ছিলাম, আমার কাছে একটা পেশেন্ট এসছে, উনি সুইমিংয়ে মানে বলতে পারেন মাস্টার ব্লাস্টার আছে, কিন্তু আলটিমেটলি এখন কি হচ্ছে সেই পেশেন্ট কিন্তু আর বেশিভাবে রেস্ট করতে পারছে না। কারণটা হচ্ছে কি আমাদের মানে যাদের নেজাল পলিপস থাকে তাদের ব্রিথিং প্রবলেম হতে চালু হয়ে যায়, আর এখানেই রং ডায়াগনোসিস হতেও চালু হয়ে যায়। লাস্ট যে প্রেসক্রিপশনগুলো আমি দেখলাম সেখানে দেখা যাচ্ছে কি পেশেন্ট আস্থমা নিয়ে উনি ভুগছেন, মানে আপনাকে ডায়াগনোসিস করেছে আস্থমা, কিন্তু যখন আমি ওর সঙ্গে কথা বললাম, সিমটমসগুলো বুঝলাম, তখনই আমি বললাম কি একটু নাকটা উঁচু করো, আর টর্চ নিয়ে যখন দেখছি সেখানে কিন্তু নাকে ওর কিন্তু পলিপস রয়েছে। এই পলিপসটা কি? পলিপসটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে কোনো অর্গ্যানে কিছু বৃদ্ধি, বা আপনি বলতে পারেন সিস্ট, টিউমার, ক্যান্সার হওয়ার প্রথম কাজই হচ্ছে আমাদের পলিপস। আজকে এই কেন হয় প্রথম বলবো কি, এই যে নেজেল পলিপস মানে নাকের মধ্যে যে পলিপস যখন হয়ে যায় তখন সিমটমসগুলো কী কী থাকে। সিমটমসগুলো হয় যেটা দেখবেন আপনি নাক থেকে আপনার জল পড়ছে, হাসি হচ্ছে, চুলকাচ্ছে, বা আপনি নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হচ্ছে। আপনার এই রকম সমস্যা নিয়ে যখন আপনি ভুগতে থাকেন তখনই আপনার কিন্তু যদি রং ট্রিটমেন্ট যদি করতে থাকেন তাহলে কিন্তু সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন না। এইবার এই প্রবলেমটা হয় কেন, আমাদের মিউকাসটা এই জায়গাটা জমতে থাকে, ঠিক আছে, নাকে ঠিক এই পোর্শনে আমাদের কফ জমতে থাকে, যেখানে আমরা বলি মিউকাস। এই মিউকাসটা যখন জমতে থাকে তারই কিন্তু আস্তে আস্তে রূপটা কিন্তু পলিপসের রূপটা নিয়ে নেয়। তো এর মধ্যে আপনার যাদের আমাদের শরীর কফ, পিত্ত, বায়ু এই তিন প্রকারে আমাদের শরীর আছে, যাদের শরীরটা কফ প্রকৃতির শরীর রয়েছে তাদের কিন্তু দেখা যায় পলিপস হওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো কফ যখন আমাদের হোল্ড হয়, কফ যখন আমাদের জমতে থাকে সেখানে কিন্তু পলিপস হলো। এবার এই যে আমরা জেনে গেলাম কি আমাদের পলিপস হওয়ার কারণটা কি, পলিপস হওয়ার সিমটমসটা কি, কিন্তু পলিপসের উপায় কি সত্যি সার্জারি, নাকি সার্জারি ছাড়াও কিছু আছে? আয়ুর্বেদ মধ্যে মানে এনবিপি একমাত্র আপনার কাছে অপশান আছে, যখনই আপনার বারবার বলেছি যে কোনো সার্জারি করার আগে আপনি অ্যাডভাইস নিন এনবিপি ডাক্তারদের সঙ্গে। কারণটা হচ্ছে কি আমরাই বলেছি কি আপনাকে সার্জারি করার প্রয়োজন নেই। কারণটা কি পলিপসে যখন আপনি সার্জারি করবেন তো একবার সার্জারি করার পর কিন্তু আবার আপনার পলিপসটা হবে, কতবার আপনি এরকম সার্জারি করবেন? দেখুন, এই পলিপসটা নন ক্যান্সারাস হয়, মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা থাকে না, কিন্তু যে কোনো জিনিস যখন অত্যধিক বৃদ্ধি হতে চালু হয়ে যায়, মানে অত্যধিক যখন বাড়তে চালু হয়ে যায় তখন কিন্তু ক্যান্সার হতে পারে, তাই না? তার জন্য আমরা কিছু পরীক্ষাটাও করে দিই। তো ডায়াগনোসিস করতে গেলে আপনাকে একটা এক্সরে রিপোর্ট করতে হয়, সেটা হচ্ছে পিএনএস যখন এক্সরে রিপোর্টটা করবেন তার সাথে সাথে আপনি একটা সিএ রিপোর্টটাও করাবেন। তো সিএ রিপোর্টটা করে নিলে আপনি জানতে পারবেন কি আমার এটা ক্যান্সারের দিকে যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক না? এইবার আমরা আসবো কি করে উইদাউট সার্জারি নেজাল পলিপসকে রিমুভ করা যায়।
আমরা আবারও আলোচনায় আসবো কিভাবে আমরা রিলিফ করব নেজেল পলিপ, কিন্তু তার আগে ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি সুদীপা জানা বলছিলাম। আচ্ছা, বলুন ম্যাডাম, কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? হ্যাঁ, আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে হ্যাঁ। জানবেন? হ্যাঁ, আমি আমার মায়ের শারীরিক প্রবলেম সম্পর্কে একটু বলতে চাই। আচ্ছা, আপনার মায়ের শারীরিক সমস্যা বলবেন, তার সাথে একটু বয়সটা উল্লেখ করবেন। হ্যাঁ, বয়স হচ্ছে 50। হুম। মায়ের সমস্যা হচ্ছে হঠাৎ করে এক সপ্তাহ আগে আর কি হয়েছে এটা। প্রেশারটা 140 হয়ে গেছিল, আর এদিকে 100 ছিল। তো তার সাথে বুক ধরপানি হচ্ছিল, আর প্রচন্ড পা গুলো জ্বালা করছে হঠাৎ করে। আচ্ছা, মানে আপনার মায়ের কি আর কোনো রকম শারীরিক সমস্যা আছে এটা ছাড়া? না না, কোনো সমস্যা নেই। আর প্রচন্ড যখন এটা হয়েছিল আর কি, সত্যি করে ঘাম দিচ্ছে, কিন্তু এখন প্রেশারের ওষুধ কন্টিনিউ আছে, কিন্তু বলছে যে পা গুলো জ্বালা করছে, থাইয়ের পোর্শনটা আর কি। বুঝতে পেরেছি, আপনি শুনুন, স্যার বলছেন বাকি। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আপনি এখন যে প্রেশার ওষুধটা খাওয়াচ্ছেন, সেটা খাওয়ানোর পরেও তো আপনার প্রেশারটা ফ্লাকচুয়েট করলো। হ্যাঁ, একটু হয়েছে, তো 130 তে এসেছে, আর এদিকে আপনার ওই 90 যখন 140 আর 100 ছিল, 140 100 ছিল, তার আগে কি উনি প্রেশার ওষুধ খেতেন? না না না, আগে কোনোদিন প্রেশার ওষুধ থেকে না। আচ্ছা, এখন উনি রিসেন্টলি চালু করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, উনি যে প্রেশারের ওষুধটা খাচ্ছেন সেটা খুব ভালো। কেন কি, এই মুহূর্তে যখন প্রেশারটা বেড়ে গেল, তখন আপনাকে প্রেশার ওষুধ খাওয়াতে হলো, খাওয়ানোর পরে প্রেশারটা নর্মাল এসছে। কিন্তু এখানে একটা সাইড ইফেক্ট কি, আপনি যদি এই মেডিসিন উপরে যদি নির্ভর করবেন, তো আপনাকে হোল লাইফ কিন্তু মেডিসিন খেতে হবে, ঠিক না? তো এই হোল লাইফ যাতে মেডিসিনটা আমাকে না খেতে হয়, তার আপনাকে উপায় খুঁজতে হবে। কারণটা হচ্ছে, দেখুন, আজকে যারা ডায়ালিসিস করায়, মানে যারা কিডনি পেশেন্ট আছে, তারা কিন্তু গিয়ে আপনি জিজ্ঞেস করুন কি তারা কি কিডনি প্রেশারের ওষুধটা খায়। 99% রুগী বলবে কিন্তু আমি প্রেশার ওষুধটা খাই। মানে প্রেশার ওষুধ খেলে আপনার কিডনি খারাপ হবে 100 নেই 200%। তো এবার আপনি যেরকম প্রেশার ওষুধ খেয়ে রোগকে প্রেশারকে যেরকম থামাচাপা দিলেন, ঠিক ওই রকমই আপনাকে একটা এরকম উপায় করতে হবে যেখানে প্রেশারকে নির্মূল করা যায়। ঠিক আছে? বেলপত্র আছে না, বেলপাতা আপনি কি করবেন, 3 পিস করে যে বেলপাতা থাকে, সেই 3 পিস করে বেলপাতাটা ভালো করে ধুয়ে সেটা চিবাতে চালু করুন, ওনা বলুন এটা খেতে। তাতে কী হবে, প্রেশার ফ্লাকচুয়েট করতে বন্ধ করে দেবে। অনেক সময় এরকম হবে, যারা প্রেশারের ওষুধ দীর্ঘদিন করে খায়, কোনো সময় প্রেশারের ওষুধ মিস করে গেল, হতেই পারে ওরা ভাবছে কি আমার প্রেশার এখন ভালো রয়েছে, আমি এখন প্রেশার ওষুধটা খাবো না। কী হলো, ও জানতে পারছে না, ও হুট করেই জাম্প করবে প্রেশারটা, আর যখনই জাম্প করবে তখনই কিন্তু আপনার কাছে সময় থাকবে না, প্যারালাইসিস, আপনার স্ট্রোক হয়ে যাবে। ঠিক আছে? তো এই রকম রুগীকে বারবার বলবো কি, তার জন্য যদি বেলপাতা যদি খেতে চালু করে, মানে বেলপাতা যদি খেতে চালু করে দেয়, তাদের জন্যে এই রকম ফ্লাকচুয়েট হওয়ার সম্ভাবনাটা কমে যায়। আর ইমিডিয়েট কিন্তু ওর চিকিৎসাটা করান, কেন কি যখন আর্লি স্টেজের মধ্যে, মানে আপনি যেটা বললেন কিছুদিন আগেই আমি প্রেশার ওষুধটা চালু করেছি, যাতে দীর্ঘদিন এই ওষুধটা না খেতে হয়, তার জন্যে আমরা রয়েছি। আমরা আপনাদেরকে বলবো কি কীভাবে আপনি প্রেশার ওষুধকে ছাড়বেন, আর কীভাবে উইদাউট মেডিসিন আপনি প্রেশারকে ভালো রাখতে পারবেন। ঠিক আছে? যেহেতু আপনার বাড়ি সাউথে আছে, তো সাউথে আমাদের চেম্বার আছে শিশুমঙ্গল হসপিটালে ঠিক উল্টো দিকে। আপনি যদি পারেন সামনে রোববার দিনও আপনি পেয়ে যাবেন ডাক্তারবাবুকে, বা আপনি মঙ্গলবার, বৃহস্পতিবার, যেদিন আপনার সুবিধা হবে, হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখে নেবেন, সেখানে এসে দেখা করুন, যাতে প্রেশারকে দীর্ঘদিন ওষুধ না খেয়ে মানে পার্মানেন্ট আপনি সলিউশন পাবেন। অনেক ধন্যবাদ আর একটু বিস্তারিত জানতে, এবং যেমন ডাক্তারবাবু বললেন যে আপনাদের নিকটবর্তী চেম্বার কোথায় হবে এবং কখন কোন ডাক্তারবাবুকে পাবেন, এই যাবতীয় তথ্য জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে একটু দয়া করে যোগাযোগ করবেন। তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা সর্বদা সবসময় খোলা থাকছে, তাই যে কোনো দরকারে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন এই হেল্পলাইন নাম্বারে। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম, আমি সুমিতা দে বলছি। নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে একটু জানতে চাই ম্যাম। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা? আমার না দুটো পা না খুব ফুলে যাচ্ছে। পা ফুলে যাচ্ছে, আর আপনার বয়সটা কত একটু উল্লেখ করবেন? আমার বয়স হচ্ছে 22।
22 বছরেই পা ফুলে যাচ্ছে। আচ্ছা, এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? এটা 1 মাস ধরে আমার একটু ধরা পড়েছে। 1 মাসের ওপরে। কোনো ডাক্তার দেখানো হয়েছে এর জন্য? হ্যাঁ, দুটো ডাক্তার দেখানো হয়েছে, আচ্ছা, কিন্তু ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। কমছে না। অনেকে বলছে নাকি থাইরয়েড থেকে হতে পারে, কিন্তু থাইরয়েডের রিপোর্টে করা হয়েছে, কিন্তু কোনো কিছু ধরা পড়ছে না। মানে ইউরিক অ্যাসিড রিপোর্টটা করেছেন? আপনার ইউরিক অ্যাসিড রিপোর্টটা করা আছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হুম। বলছি ইউরিক অ্যাসিড রিপোর্টটা আপনি করেছেন? হ্যাঁ, আমি করেছিলাম স্যার। তো ইউরিক অ্যাসিড কত আছে এখন? এখন মনে পড়ছে না স্যার, আমাকে কি দেখতে হবে রিপোর্টে। 1 মাস আগে শুনেছিলাম তো রিপোর্টটা ঘরে এবার আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনার যেহেতু কম বয়স, আপনার 22 বছর বয়স, কালকের অনুষ্ঠানটা আমাদের দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম স্যার। কালকে যে প্রোগ্রামতে যে আমি টিপসগুলো বলেছিলাম সেগুলো আপনি নোট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। শরীরের মধ্যে যে কোনো জায়গা বা শরীরের মধ্যে যে কোনো আপনি অর্গানের মধ্যেও যদি আপনার ফোলা থাকে, সেটা কিন্তু 3 ডেজের মধ্যে কমে যেতে পারে যদি আমার ওই ফর্মুলাটা আপনি ইউজ করেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আপনি ওই ফর্মুলাটা অবশ্যই ইউজ করুন, যেহেতু আপনার বয়সটা খুবই কম। এই বয়সের মধ্যে কী হয়, আমরা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খুব বেশি খাই, যার ফলে কী হয়, আমাদের ইউরিক অ্যাসিড কিন্তু জাম্প হতে পারে। তো আপনি যদি ইউরিক অ্যাসিড রিপোর্টটা যদি না করে থাকেন, তাহলে ইউরিক অ্যাসিড রিপোর্টটা আপনি অবশ্যই করান। আর কারণটা হচ্ছে কি, ইউরিক অ্যাসিডে একটা প্রবলেম আছে যেখানে আপনার কিডনিকে নষ্ট করতে পারে। ঠিক না? তো 22 বছর বয়স, এই বয়সে পা ফোলাটা সিমটমসগুলো ঠিক নয়। শুধু ইউরিক অ্যাসিড বলবো না, অনেক কারণ আছে পা ফুলে যাওয়া। আমাদের হার্টের সমস্যা হলে, প্রেশারের সমস্যা হলে, আমাদের কিডনির সমস্যা হলে, লিভারের সমস্যা হলে, অনেক কারণ আছে আমাদের পাটা ফুলে যাওয়া। তো এখন আপনার কাছে উপায়টা কি আছে? আপনার কাছে উপায়টা রয়েছে, এখন রাত্রিবেলা শোবার সময় মাথা অনুযায়ী আপনি পাটা উঁচু রাখুন, মানে পায়ের নিচে আপনি বালিশটা দেবেন। পাটা আপনি ঝুলিয়ে বসবেন না, যখনই আপনাকে বসতে হয় সামনে একটা টুল রাখবেন, পাটা তুলে বসবেন। আর যে টিপসটা কথা আপনাকে বলছি সেটা আপনি ব্যবহার করুন। 3 ডেজ পর আপনি জানান আপনি কেমন আছেন। ঠিক আছে? আর অবশ্যই আপনার কাছে যে ব্লাড রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটা নিয়ে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেখানে এসে যোগাযোগ করুন। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, একটা জিনিস জিজ্ঞেস করতে ভীষণ ইচ্ছা করছে যে আজকাল কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেই খুব ভারী ভারী সমস্যাগুলো শারীরিক দেখা দিচ্ছে, মানে এগুলো কেন হচ্ছে স্যার? এটা কারণটা হচ্ছে ডিউ টু আমাদের লাইফস্টাইল। আজকে যদি আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যদি জিজ্ঞেস করেন কি আপনি কি ব্রেকফাস্ট করেন, তো প্রথমেই আপনার কাছে চলে আসবে চা বিস্কিট। ঠিক আছে? তো এই যে প্রথমেই আপনি যেটা বলছেন বিস্কিট, মানে বিষ আছে, ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনারা ব্যবহার করেন। তো যে শখ করে আপনারা চা বিস্কিট যেটা খান, সেটা প্রথম মানে স্টার্টিংই, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার প্রথম যে পেটের মধ্যে যে খাওয়াটা যাচ্ছে সেটাই কিন্তু বিষ আছে। তো আপনি ভাবুন কি সারা দিন যে আপনি খাওয়া দাওয়া করবেন, সেটা আপনার শরীরের জন্য কতটা উপকারী হবে। ঠিক না? তো এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম যে ডিজিজগুলো হয়, সেটা কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আজকে যে নেজেল যে পলিপস নিয়ে যেটা আমরা আজকে আলোচনা করছি, আজকে আমি বলবো কি এটা একটা কমন ডিজিজের মধ্যে কেন পড়ে গেল। কারণটা হচ্ছে কি, আমরা যখনই কফ প্রকৃতি যে শরীর রয়েছে, তাদের অনেক কিছু খাওয়া দাওয়া নিষেধ আছে। যেমনি আপনি ভাত খেতে আমরা বারণ করি, আমরা বলি রুটি আপনি খান। কেন এটা বলি? কারণটা হচ্ছে কি, ভাত খেলে আপনার আবার কফ তৈরি হবে। তো কফ যখন তৈরি হবে তখন আপনার মিউকাস তৈরি হবে। তো এই কিছু জিনিস আপনাকে জেনে নিতে হবে। সেই জিনিসটা যদি আপনি অ্যাভয়েড করেন, আপনার সমস্যা মিটে যাবে। আমরা তো এখান থেকে অনেক উপায়গুলো এরকম বলি, যারা রোগীরা আমাদের ফলো করার পর তারা কিন্তু আজকে সুস্থ রয়েছে। ঠিক আজকেও আমরা এই কথাগুলো বলবো কি কী করলে আপনি এই পলিপস থেকে ছুটকারা পাবেন, মানে যেখানে আপনাকে সার্জারি না করতে হয়, সেই জিনিসটা আপনাকে বলতে স্যার, অনেক ক্ষেত্রে আপনি এক্ষুনি বললেন যে আনওয়ান্টেড আমাদের যেগুলো অর্গান রয়েছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে, মানে এগুলো শরীরের মধ্যে কেন স্যার আমাদের বৃদ্ধি পায় এরকম আনওয়ান্টেড অর্গানগুলো? সেইটা কারণটা হচ্ছে, দেখুন যেরকম আপনি স্টার্ট করলাম কি আমাদের মর্নিংয়ে আমাদের খারাপ হচ্ছে, ঠিক আমরা যদি নাইটে চলে যাই, মানে আমাদের ডিনার, ঠিক না? তো রাত্রিবেলা যে আমরা ডিনারটা করি, সেটাও একটা টাইম পিরিয়ড হওয়া দরকার। ম্যাক্সিমাম ডিজিজগুলো হওয়া, যেমন আজকে পলিপসের কথা যেটা বলছি, পলিপস হলো, টিউমার হলো, সিস্ট হলো, ক্যান্সার হলো, এই যে প্রত্যেক যে জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে কেন বাড়ে জানেন? কারণটা হচ্ছে কি, আমরা যে রাত 8টার পর যে আমরা খাওয়া দাওয়া করি, সেটা আমাদের শরীরের জন্য আমরা করি না,
মানে সারাদিন যে আপনি খাওয়া দাওয়া করছেন এটা আপনার শরীরের জন্য করছেন, যেগুলো দরকার আছে সেগুলো আপনি ইনটেক করছেন, কিন্তু রাত 8টার পর যে আপনি খাওয়া দাওয়া করেন সেইটা শরীরের মধ্যে টিউমার, ক্যান্সার, সিস্ট, পলিপস এইগুলো উৎপন্ন হবে। তো প্রথম হচ্ছে আপনাকে রাত্রিবেলা 8টার পরে যে আপনি খাওয়া দাওয়া করছেন সেটা বন্ধ করুন, মানে 8টার আগে আপনি ডিনারটা করার চেষ্টা করুন। তাতেই কী হবে কি সেই জিনিসটা আপনার আর গ্রোথ করবে না, ঠিক না? পলিপস হলো, টিউমার হলো, ক্যান্সার হলো, এইগুলো গ্রোথ করবে না, কেন এই খাওয়াটা বন্ধ করে দিলেন আপনি। 8টার পর যখন আপনি খাবেন না তখন এটা গ্রোথ হবে না, ঠিক না? এরপরে আপনার অ্যানিমাল প্রোটিন, এই সেকেন্ড জিনিসে চলে আসছে, যখনই অ্যানিমাল প্রোটিন আপনি খাবেন তখন কিন্তু ও গ্রোথ করবে। তো অ্যানিমাল প্রোটিন আমরা বলে দিচ্ছি কি আপনি খাওয়াটাকে কমিয়ে দিন। তো লাইফস্টাইলের মধ্যেই আমাদের মেন জিনিস আছে কি আমরা কীরকম থাকবো না, আমরা বললাম না দিনচর্যা, ঠিক আছে? যদি আমরা কীভাবে আমরা থাকবো এই আর কীভাবে আমরা খাবো, কোন সময় আমরা খাবো, এইটার উপরে যদি আমরা চর্চা যদি করি শরীরের মধ্যে রোগী হবে না। একদমই, ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি আমাদের খাওয়ার প্যাটার্নটাকে, একটু ঘুমানোর প্যাটার্নটাকে একটু চেঞ্জ করতে পারি, একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে নিজেকে যদি একটু নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু অনেকটাই রোগ মুক্তির দিক থেকে এগিয়ে থাকবো। আর যদি রইল রোগের কথা, তাহলে তো আপনার পাশে রয়েছে আয়ুর্বেদ। যদি আপনি চান যে আয়ুর্বেদের পদ্ধতির মাধ্যমে আপনার নিজেকে সুস্থ করে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার, বলুন কে বলছেন? ডাক্তার নমস্কার। হ্যাঁ বলুন। আমার নাম রতন চৌধুরী। হ্যাঁ আচ্ছা বলুন স্যার। আমি লেকটন থেকে বলছি আমার ওয়াইফের জন্য। আচ্ছা বলুন, আপনার ওয়াইফের কি সমস্যা? একটু বয়স। ওনার ওই পাটা একটু ফুলছে। পাটা একটু ফুলছে? কোন পাটা ফুলছে স্যার? লেফট সাইডের পুরো পাটাই ফুলছে কি? না, আরেকটা সেলুলাইটিস হয়েছিল, ওটার জন্য ওটা ফুল আছে, ওটা কিন্তু হার্ড আছে, কিন্তু এটা টিপ, এটা একটু নরম আছে। আচ্ছা, আপনার ওয়াইফের বয়সটা একটু বলবেন? 62 বছর। 62 বছর। শুনুন বাকিটা স্যার বলছি। দেখুন, প্রথম তো আপনি যেটা বললেন কি পাটা যে ফুলছে বাঁ দিকে, আর ডান দিকে আপনার পায়ে, ওনার পায়ে কি হয়েছে? ও ডান পায়ে স্টেরয়েড হয়েছিল, আপনাদের ইউনিটে দেখানো হয়েছিল, ভালো হয়ে গেছে এখন। হ্যাঁ আচ্ছা, তা এখন হ্যালো, ডান দিকে আমাকে দেখানোর পর ওটা ডান দিকে পাটা এখন ঠিক আছে, তাই তো? এখন ডান যেটা দিকে হচ্ছে পাটা ফুল আছে ঠিকই, কিন্তু ওটা হার্ড আছে আর কি, আর এটা একটু নরম আছে একটু। আচ্ছা, কালকে অনুষ্ঠানটা এই দেখেছিলেন? মাঝখানে হচ্ছে ফুলছে। কালকে প্রোগ্রামটা দেখেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই দুটো হার্ফ, 4টে হার্ফ লিখে নিয়েছি, আর দুটো হার্ফ লিখতে পারলাম না, যদি একটু সেকেন্ডে রিপিট করে দেন। কোনো অসুবিধা নেই আচ্ছা, স্যার, ঠিক আছে, আজকে আমি বলে করে দেবো। দিচ্ছেন। যেটা হচ্ছে আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি বলি, প্রথম কথা এই হ্যাঁ। যে আমরা টিপসগুলো বলি সেটা অবশ্যই আপনারা ফলো করবেন, কেন কি আমরা বারবার বলি না, এটা আমাদের হসপিটালে নয়, এটা আমাদের ফ্যাক্টরি ফর্মুলা, ঠিক আছে? হ্যাঁ। যেহেতু এইগুলো সব রিসার্চ করা যে ফর্মুলাগুলো আপনাদের রয়েছে। আপনাদের ইউনিটে দেখানো হচ্ছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, তো এইটা যদি আপনি করতে চালু করেন 3 to 4 ডেজের মধ্যে আপনার এই হ্যাঁ। ফোলাটা কমে যাবে। কিন্তু এটাও জানতে হবে এই ফোলাটা হ্যাঁ। বাড়ছে কেন, ঠিক না? আমি হয়তো আপনাকে যে ফর্মুলাগুলো বলছি সেটা নেওয়ার পর হয়তো আপনার রিমুভ হয়ে হ্যাঁ। যাচ্ছে, মানে ফোলাটা কমে যাচ্ছে, কিন্তু এরপরেও আপনার ফোলাটা হচ্ছে কেন, কিডনি সমস্যা আসছে না কি কারণের জন্য হচ্ছে সেটা কিন্তু ক্রিয়েটিনিনও দেখানো হয়েছে, বুঝলেন স্যার? কত আছে এখন? ক্রিয়েটিনিন নরমাল আছে 1.07। 1.07 নর্মাল আছে, ঠিক আছে। আর প্রেশারের কোনো ওষুধ খায়? না, প্রেশার ওষুধ খাচ্ছে না। বা হার্টের কোনো সমস্যা? না, নেই। আচ্ছা, ইউরিক অ্যাসিড নর্মাল আছে? ইউরিক করা হয়নি। একটা ইউরিক অ্যাসিড রিপোর্টটাও করে নিন, ঠিক আছে? আচ্ছা। আর এইটা অবশ্যই করবেন, রাত্রিবেলা শোবার সময় না পায়ের নিচে বালিশটা দিতে বলবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? স্যার ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, মানে আপনাদের ওটা পুনর্নবান মুন্ডু দিয়েছে। পূর্ণবাদী মন্ডল, হ্যাঁ ঠিক আছে, ওটাও ভালো, ওটাও আপনি হ্যাঁ, বলো ওটাতে কমে যাবে, বলো স্যার। অনেক এটা খান। ধন্যবাদ। আর কারণটা একটু হচ্ছে দেখুন, এই বিস্তারিত যে জানতে অবশ্যই। এইটাই আমি আপনাকে বলবো কি, দেখুন আমাদের ফর্মুলার মধ্যে যে কালকে যে কথাগুলো আপনাকে বলেছিলাম, পূর্ণনামা কথা বলেছিলেন, ঠিক আছে? আর আপনি যে পূর্ণবাদ মন্ডুরটা বললেন, তো কতটা কি দেখুন ম্যাচ করছে। কারণটা হচ্ছে কি, আমরা যা কথাগুলো বলি সেটা হচ্ছে অথেন্টিক কথা, ঠিক না? তো এই সব ফর্মুলাগুলো যেটা যদি আপনি নিতে চালু করেন অবশ্যই আপনার কাজ হবে। একদমই তাই। সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবেসে বিশ্বাস করে মানুষ যে আজকের দিনে সত্যি সুস্থ হয়ে উঠছে, এর থেকে কিন্তু বড় কথা কেউ থাকতে পারে না। দেখুন, প্রত্যেকটা দিন আমাদের তো এটার জন্যই লড়াই। যদি আমরা শারীরিকভাবে সুস্থ না থাকি, তাহলে মানসিকভাবেও কী করে সুস্থ থাকবেন বলুন তো? আর তার জন্যই কিন্তু আপনাকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারে, কারণ এখানকার
অভিজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট করতে। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ দরকার, কারণ যদি আপনার শারীরিক সমস্যার রুটটা সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে, সেই শারীরিক সমস্যা বারবার ফিরে আসতে পারে। তাতে কিন্তু আপনি শুধুমাত্র যে শারীরিকভাবে ভেঙে পড়ছেন তা কিন্তু একদমই নয়, আপনাকে কিন্তু মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত করছে, যাতে আপনি আগামী দিনে আর উঠে দাঁড়াতে না পারেন। আর সেখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা অবশ্যই আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, নেজল পলিপস, তো আমরা তো অনেকেই বুঝতে পারি না, হয়তো ঠান্ডা লাগছে, হাঁচি লাগছে, অনেকেরই একটা ঠান্ডা লাগার ধাঁচ আছে, তো সেদিক থেকে কি করে বুঝবো স্যার নেজল পলিপসের মতন সমস্যা আমাদের হয়েছে? দেখুন, যখনই ও বড় হয়ে যাবে তখন আপনি নিজেই টর্চ মেরে যখন আপনি দেখতে পারবেন একটা নাকের ভিতরে কিন্তু আপনার কিছু জিনিস গ্রোথ করছে, মানে আপনার বড় হচ্ছে। তো সেটা সিম্পল আছে, আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি দেখবেন একটা রেডিশ আপনার এসে যাবে নাকের ভিতরে। তো এখানে কি করণীয় রয়েছে যেখানে আমি উইদাউট সার্জারি থেকে বাঁচতে পারি, ঠিক না? তো কিছু টিপসগুলো আজকেও আপনাকে আমি বলে দিচ্ছি, সেগুলো আপনি করুন। আর 1 মাস পর কেমন আছেন সেটা অবশ্যই আপনি ফোন করে স্টুডিওতে জানাবেন, ঠিক আছে? কি করতে হবে? প্রথম করতে হবে আপনাকে গরম জল করতে হবে। গরম জলের মধ্যে আপনি সন্দক লবণটা ফেলে দেবেন, ঠিক আছে? ফেলে দেবার পর আপনি কি করবেন, ওই জলটাকে নাক থেকে আপনাকে টানতে হবে, করে আপনি টেনে নিন, ঠিক আছে? এইটা আপনি দিনে একবারই হোক, কিন্তু এটা অবশ্যই করুন। আর খাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, অর্জুন ছাল নেবেন আপনি 50 গ্রাম, অশ্বগন্ধা নেবেন 50 গ্রাম, আর নোসাদার নেবেন 30 গ্রাম। এই যে তিনটে যে হার্বসের নামটা বললাম আর যে আপনাকে কোয়ান্টিটিতে বললাম, সেই কোয়ান্টিটিতে নিয়ে আপনি কি করবেন, আপনার নিজের বাড়িতে মিক্সিতেই আপনি গুঁড়ো করে নিন। কোনো আপনাকে ওষুধও খেতে বলছি না আপনাকে, আপনি নিজের বাড়িতেই আপনি ওটা তৈরি করুন। মিক্সিতে তৈরি করার পর বড় একটা কৌটোর মধ্যে আপনি ভরে দিন। আর ভরে দেওয়ার পর 1 চামচ সকালবেলা আর 1 চামচ সন্ধ্যেবেলা খেতে আপনি চালু করুন। তাতে দেখবেন আস্তে আস্তে করে পলিপ যেটা আছে আপনার ছোট হতে চালু হয়ে যাচ্ছে, শুকাতে চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম অনেক টিপসগুলো আছে যেটা আপনি যদি চালু করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরোতে পারবেন। আর যেখানে আপনাকে বলে দেওয়া আছে কি সার্জারি কম্পালসারি আছে, তো আমরা তো প্রমাণ করেছি সার্জারির প্রয়োজনই নেই, ঠিক না? তো আমরা বলবো কি এই নেজাল পলিপস নিয়ে যাদের সমস্যা রয়েছে বা যারা এই রকম অ্যালার্জির সমস্যা নিয়ে ভুগছে, তো আমি বলবো প্রথম আপনার ডায়াগনোসিসটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ভালো চিকিৎসকের কাছে যান, যারা আগে খুঁজে বার করবে কি প্রবলেম আসছে কোথা থেকে। স্যার, এই যে নেজাল পলিপসের কথা আপনি বললেন, অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের মধ্যেও হচ্ছে আর কি, তো তাদের ক্ষেত্রেও কি ভেপার নেওয়াটা যেতে পারে? একদম সেম ফর্মুলা, সেম কম্পোজিশন। বাচ্চাদের হলে আপনি হাফ চামচ করে দিন 2বার দিন, আর অ্যাডাল্টস হলে আপনি 1 চামচ করে দিন 2বার দিন। আর সেখানে বাচ্চার বড় কোনো ব্যাপার নয়, পলিপস যে কোনো রোগী হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, তার জন্যে ফর্মুলা একই, ট্রিটমেন্ট একই। স্যার, এনবিপিতে যদি বলা হয় তাহলে কি ধরনের ট্রিটমেন্ট আমরা পেতে পারি? দেখুন, এনবিপিতে আপনি এইটা ঠিক একটা ভালো একটা বড় প্রশ্ন করলেন। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে যেখানে আপনি ট্রিটমেন্টগুলো করছেন, আজকে যদি আপনি বলেন কি আমি আয়ুর্বেদ ট্রিটমেন্ট করছি, তো আপনি আয়ুর্বেদ যে ট্রিটমেন্টটা করছেন সেটা কতটা অথেন্টিক আছে সেটাও আপনাকে জানতে হবে। আজকে আমরা প্রাউডলি কেন বলি কি আপনি এখানে এসে ট্রিটমেন্টটা করে আপনি সুস্থ হবেন, কারণটা হচ্ছে কি আপনার যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু আপনাকে যে ওষুধ লিখছে সেটা কতটা ওষুধের মধ্যে কী দেওয়া আছে, সত্যি কি সেটা দেওয়া আছে, সেটা আপনার ডাক্তারবাবু নিজেই জানে না। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা রয়েছে, প্লাস পয়েন্টটা কি, আমাদের নিজস্ব যে ফ্যাক্টরিটা রয়েছে বিপিটি ওয়েলনেস কোম্পানি, সেখানে আমাদের ডাক্তারবাবুরাই কিন্তু ওখানে গিয়ে ওয়াচ করে কি আমার পেশেন্টে যে আমরা মেডিসিনগুলো দিচ্ছি কতটা অথেন্টিক দিচ্ছি, কতটা ভালো দিচ্ছি। এইটাই হচ্ছে আমাদের একটা বড় বেস, যেটা রুগীরা আজকে ভালো হচ্ছে। একদমই তাই। ডাক্তারবাবুরা কিন্তু যখনই লাইভে আসছেন তখনই কিন্তু ভীষণই সচেতনমূলক অনুষ্ঠান করছেন শুধুমাত্র আপনাদের জন্য। বহু ব্যস্ততার মধ্যে থেকেও আসছেন তারা লাইভ অনুষ্ঠানে, যাতে আপনারা আগামী এবং পরবর্তী দিনটা একটু কেমিক্যালযুক্ত মেডিসিন ফ্রি থাকতে পারেন, একদম কাটাছেঁড়া মুক্ত জীবন পেতে পারেন। তার জন্যই তো আয়ুর্বেদ, তার জন্যই তো আয়ুর্বেদিক চিকিৎসা, এবং তার জন্যই এনবিপি ইউনানি। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি নন্দকুমার, সবিতা গারু। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি জানতে চাচ্ছি, আমি অনেকদিন থেকেই প্রেসারের ওষুধ খাচ্ছি, সুগারের ওষুধ খাচ্ছি,
কিন্তু আমার পা সবসময় কেন মিসমিস করে, ঝিনঝিন করে, পায়ের রগ খেঁচে যায়। কারণটা কিসের জন্য হচ্ছে কি জানি। মা আপনার বয়সটা কত এবং কোথা থেকে কথা বলছেন? বয়সটা হচ্ছে 59। আচ্ছা, এবার কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে? হ্যাঁ, কি বলতে চান? বলছি কোন জায়গা থেকে কথা বলছেন মা আপনি এই মুহূর্তে? আমি নন্দকুমার থেকে কথা বলছি। একদম শুনুন স্যার বলছেন এবার বাকিটা। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি আপনি প্রেশারের, সুগারের যে আপনি দীর্ঘদিন ধরে যে ওষুধটা খাচ্ছেন, আমি তা প্রেসারের একটা- ওষুধটা অনেকদিন ধরে খাচ্ছি, কিন্তু সুগারের ওষুধটা এই 5 মাস খাচ্ছি। তো দেখুন, সুগারের ওষুধ যে আপনি 5-6 মাস ধরে যে খাচ্ছেন, সেটা খাওয়ার পর আপনার নার্ভকে প্রথম ড্যামেজ করবে, যাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। তখন কি হয়, আপনার দেখবেন পায়ের নিচে একটা জ্বালা ভাবটা করবে, ঠিক আছে, পায়ে অবশ হয়ে যাবে, ঝিনঝিনি করবে, ঠিক আছে। এই যে নার্ভের সমস্যাগুলো তৈরি হয় ডিউ টু ডায়াবেটিস। তো আপনি দীর্ঘদিন ধরে যে প্রেশার সুগারের ওষুধ খাচ্ছেন, এটা ভাববেন না কি আপনি প্রেশার সুগারকে ভালো করার জন্য ওষুধ খাচ্ছেন। আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা হচ্ছে আপনার রোগটাকে থামা চাপা দেওয়া, কিন্তু ভালো করতে হবে মা, নালে আস্তে আস্তে করে শুধু নার্ভে নয়, আপনার চোখে সমস্যা বাড়বে, আস্তে আস্তে করে আপনার কিডনির সমস্যাটা বাড়বে। একদম। এবার দাও, সেটাই আমি তো স্যার এখন তো বলছেন, বললাম, মানে চালু আর করলাম। দেরি কিন্তু একদমই করা যাবে না। যতটুকুনি হয়েছে সেটাকে আর বাড়তে দেবেন না, তাই কাইন্ডলি যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইন নাম্বারে। তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আর এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য রামনগর নতুন চেম্বারে থাকবেন ডক্টর বি শর্মা, বনগাঁতে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিংয়ে থাকবেন ডক্টর এ হালদার, মেদিনীপুরও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, আগরতলাবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, রায়গঞ্জে পাচ্ছেন এস ঘোষালকে, ডিব্রুগড়েও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি সিংকে, তাছাড়া কিন্তু গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সাথে নিয়ে, এবং আয়ুর্বেদও যে পারে মানুষকে সুস্থ করে তুলতে, সেটাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সহায়তায় আবারও একবার মানুষ সুস্থ হয়ে উঠছে। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ছোট্ট ঝলক। নাম আপনার? সম্পা জানা, কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতেই কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন,
তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্ত বিশ্বাস হালদার। ম্যাডাম আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরও অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে 2 বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেখানে 2 বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা। খুবই ভালো, মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি কেউই কিন্তু বলতে পারি না আজকের দিনটা আমরা সুস্থ রয়েছি। ছোট বড় থেকে শুরু করে বিভিন্ন রকম যে ডিজিজগুলো এই মুহূর্তে রয়েছে, প্রত্যেকের ঘরে কিন্তু আমরা কোনো না কোনো ব্যক্তিকে তাতে জর্জরিততে দেখতেই পাই। আর আজকালকার দিনে দেখবেন যে ক্যান্সার, ডায়াবেটিস কিংবা আর্থারাইটিসের মতন সমস্যা এখন প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে। সে আপনি কম বয়সী কোনো মহিলা বলুন কিংবা বেশি বয়সের কোনো পুরুষ বলুন, এই আর্থারাইটিস জনিত সমস্যা কিন্তু এখন সত্যি মাথা চাড়া দিয়ে উঠেছে। যখনই আর্থারাইটিসের মতন সমস্যা আমরা শুনতে পাই কিংবা কোনো পেশেন্টকে আমরা দেখতে পাই, তখনই হয়তো আমরা ভেবে রাখি যে না, এদের কোনো অপারেশন ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। সত্যি সত্যি কি কোনো উপায় নেই, নাকি
আয়ুর্বেদের মধ্যে দিয়েও আপনি সুস্থ হতে পারেন? আমরা এই সকল প্রশ্নের উত্তর যার কাছ থেকে নেব, যে মানুষটি সত্যি ভীষণ ব্যস্ততার মধ্যে থেকেও লাইভ অনুষ্ঠানে এসেছেন শুধুমাত্র এই সকল প্রশ্নের উত্তর দেবেন বলে, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কোনো শারীরিক সমস্যাকেই বলতে পারি না খুব নমিনাল। ক্যান্সার, ডায়াবেটিসের মতন সমস্যাও কিন্তু প্রত্যেক ঘরে ঘরে, তার সাথে কিন্তু আর একটা সমস্যা ইতিমধ্যেই মাথাচাড়া দিয়ে উঠছে, আর্থারাইটিসের মতন সমস্যা। তো ইয়াং জেনারেশন বলুন কিংবা স্যার আপনি মানে যারা বেশি বয়স্ক তাদের ক্ষেত্রেও বলতে পারেন, মানে এখন এই সমস্যা কিন্তু আর কোনো বয়স্কদের মধ্যে আটকে নেই, ইয়াং জেনারেশনের মধ্যেও আর্থারাইটিসের মতন সমস্যা দেখছি। তো আমরা বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু স্যার যদি আগে বলেন এই সমস্যাটা এক্স্যাক্টলি কি, যদি একটু দর্শকদের প্রথমে জানান। দেখুন, এক্স্যাক্টলি একদম ঠিক জায়গায় স্টার্ট করলেন, যেটা হচ্ছে কি আজকে বয়স কোনো ফ্যাক্টর নয়। আজকে বেলুর চেম্বারের মধ্যে ছিলাম, যেখানে 22 বছরের একটা মেয়ে, দেখেও মায়া লাগছিল। ওনার যখন এমআরআই রিপোর্টটা এসেছে সেখানে দেখাচ্ছে উনি সাফারিং ফ্রম মাইলোপ্যাথি। হ্যালো, তো একটু লাইনে থাকবেন। আর্থ্রাইটিসের মধ্যে একটা নাম কিন্তু মাইলোপ্যাথিতেও পড়ে যায়, ঠিক আছে? তো বিভিন্ন রকম আপনার আর্থ্রাইটিস হয়। আজকে মোর দ্যান আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে 200 আর্থ্রাইটিস রয়েছে, কিন্তু আপনাদের যে চিকিৎসককে জিজ্ঞেস করবেন ওটা হাতে গুনলে আপনাকে 4-5টা আর্থ্রাইটিসের পরে আপনাকে নাম বলতে পারবে না কি আর্থ্রাইটিসটা কী আর্থ্রাইটিস আছে। তো প্রথম বারবার বলবো কি ডায়াগনোসিস মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো ডিজিজকে ভালো করতে গেলে প্রথম ডায়াগনোসিসটা দরকার আছে, কি আর্থ্রাইটিসটা আছে। আপনি ফোনটা নিন, তারপর আমি সব একদম আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি জানতে চাইছিলাম ওই যে বেলপাতার কথা স্যার বললেন, 3 কেজি বেলপাতা ওই হাই প্রেসারে খাওয়ার জন্য। তা ওই 3টে বেলপাতা ওই একটাই নিতে হবে না 3খানা নিতে হবে? 3টে করে 9টা খেয়ে নিতে হবে না চিবিয়ে ফেলে দিতে হবে? এইটা একটু জানছিলাম স্যারের কাছে। আর স্যারের কাছে আর একটা কথা, আমার মানে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা হয়েছিল। হ্যাঁ, পুরিয়া খেয়ে স্যারের কাছে পুরিয়া খেয়েছিলাম, খেয়ে আমি খুব ভালো আছি। এখন আর ব্রেনের কোনো প্রবলেম নেই। আর অর্থো আর্থারাইটিস হয়েছিল আমার, হ্যাঁ, সেটাও একদম পুরোপুরি সম্পূর্ণ ভালো আছি। এখনো ওষুধ খাচ্ছি, কিন্তু খুব ভালো আছি। স্যারের কাছে গিয়ে আমি খুব খুশি হয়েছি। আর স্যারের কাছে ওইটাই জানতে চাইছি যে প্রেসারে বেলপাতা কি দিয়ে খাবো না কিরকম করে খাবো, সেইটা বুঝতে পারলাম না, ওই জন্য একটু জানতে চাইছি। সেটা আপনি চিবিয়েই খাবেন। আর একটা পাতাতে যখন আমাদের 3টে হয়, 3টে লিভস হয় না, ওই 3টে লিভসে যে পাতাটা রয়েছে ওটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? আর সেটা সকালবেলা টিফিন করার পর খাবেন। যদি প্রেশারের সমস্যা আছে তাহলে, যদি প্রেশারের সমস্যা নেই তাহলে কিন্তু খাবেন না, নাহলে প্রেশার কিন্তু ফল করে যাবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে বাবা আপনার? অনেক ধন্যবাদ। এটা কিন্তু শুনতেও স্যার ভীষণ ভালো লাগছে যে আজকের যুগে দাঁড়িয়ে কেমিক্যাল মুক্ত মেডিসিন খেয়ে মানুষ যে আয়ুর্বেদকে পাশে নিয়ে ভালোবেসে সুস্থ হয়ে উঠছেন। আমরা লাইভ অনুষ্ঠানে এরকম মানুষকে পেয়ে সত্যি আপ্লুত যে আয়ুর্বেদ পারছে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। স্যার, এই যে উনি যে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে সমস্যা নিয়ে ভুগছিলেন, বা উনি আজকে বললেন কি ব্রেনে ওনার স্ট্রোক হওয়ার পর যে সমস্যাটা ছিল সেগুলো ঠিক হয়েছে। তো এগুলো কখন হয়? যখনই আপনি কোনো ডিজিজ উপরে যখন আপনি চার্জটা করেন মেডিসিনে, বা ডিজিজ উপরে যখন আপনি ট্রিটমেন্টটা করেন, আলটিমেটলি দেখুন আজকে অস্টিও আর্থ্রাইটিসে কী হয়, আমাদের জেল শুকিয়ে যায়। আমাদের যদি হাঁটুতে নয়, আমাদের যত বিগ জয়েন্ট আছে, শোল্ডারে বলুন, কোমরে বলুন, ডর্সাল স্পাইনে বলুন, হাঁটুতে বলুন, যে কোনো বিগ জয়েন্টের মধ্যে যখনই জেলগুলো শুকায় তখনই কী হয়, দুটো হাড়গুলো ঘষণটা খায়। তো ঘষণ যখন খাবে তখনই আপনার একটা পেন অ্যারাইজ হবে। শুধু তাই নয়, আস্তে আস্তে করে আপনার এই হাড়গুলো ঘষতে চালু হয়ে যায়। ইনফ্যাক্ট আমাদের কাছে পেশেন্ট এই অবস্থায় আছে যেখানে পা ওনার বেঁকে যায়, ডিফর্মিটি হয়ে যায়। তো এই ডিজিজগুলো কখন ঠিক হয়? যখন আপনি জেলটা তৈরি করবেন। আজকে আলটিমেটলি আপনাদের যে ডাক্তারবাবুরা রয়েছে তারা আপনাকে বলে নি রিপ্লেসমেন্ট করতে। আজকেও আমার কাছে পেশেন্ট এসছে, ডান পায়ে নি রিপ্লেসমেন্ট করার পর উনি লাঠি নিয়ে এসছেন। ওনার এখন প্রেশার, ওনার বাঁ পায়ে কিন্তু ওনার প্রবলেমটা অ্যারাইজ হয়ে গেছে।
আর উনি এটাও বলছেন কি আমার ডান পায়েও কিন্তু ব্যথাটা চালু হচ্ছে। তাহলে আপনার সার্জারি করে আপনার হাতে লাঠি ধরি দেওয়া এটাই কি চিকিৎসা হলো? সবসময় মাথা রাখবেন কি আপনার সার্জারি উপায় নয়। সার্জারি হচ্ছে, দেখুন আজকে যে কোনো জিনিস আমি আপনাকে বলবো কি যদি আপনার চামড়া আপনার কেটে গেছে, আপনি কি করেন, সেলাই ডাক্তার কাছে যাওয়ার পর সেলাইটা করে দেয়। সেলাই করার পর কি হয়, এই চামড়াগুলো নিজে থেকে হিল হয়। আপনার যদি হাড় যদি ভেঙে যায়, আপনি প্লাস্টার করে নেন, প্লাস্টার করে নেওয়ার পর কি হয়, হাড় কিন্তু নিজে থেকে জুড়ে যায়। তো একটা মাথায় রাখুন কি আমাদের শরীরের মধ্যেও যে ডিজিজগুলো আছে না, সেগুলো নিজে থেকে ঠিক হয়। যে ভুল কারণের জন্য আমাদের ডিজিজগুলো হয়েছে, সেই ভুলগুলোকে শুধরাতে হয়, আর এই ভুলগুলোকে শুধরানোর কাজটা হচ্ছে আমাদের, ঠিক না? তো আজকে যে টপিক নিয়ে আমরা ছিলাম আর্থ্রাইটিস নিয়ে, তো দেখুন আর্থ্রাইটিস মানেটাই কি, আর্থ মানে আপনার হচ্ছে কি হাড়, এরপর ইটিস মানে হচ্ছে আপনার সোয়েলিং। তো আপনার শরীরের মধ্যে যখন সোয়েলিংটা বাড়বে তখনই কিন্তু আপনার আর্থ্রাইটিসটা জন্ম নেবে। তো যখনই ইনফ্লামেশন আপনার হাড়ের মধ্যে হবে বা ইনফ্লামেশন যখন আপনার বডিতে হবে তখনই কিন্তু আর্থ্রাইটিস হবে। তো এবার আপনার উপায়টা কি, আপনার উপায়টা হচ্ছে ইনফ্লামেশনটাকে আমি কি করে কমাবো। তার এটা নয় কি আমার ব্যথা হলে আমি ব্যথা বড়ি খাবো, আপনি ইনফ্লামেশনটাকে কমান। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, বলছি বাবা আপনার টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে স্যারের কথা সবটা শুনতে পারবেন, নাহলে এত আওয়াজে কথা শোনা যাচ্ছে না। আচ্ছা বলুন, আবার কি সমস্যা হচ্ছে? বলছি আমার হাঁটুর নিচে পায়ের পাতা হচ্ছে পাতলা। পা কি আপনার বেঁকে গেছে? পাটা কি আপনার বেঁকে গেছে? না না না। বা আপনার হাঁটু কোনো এক্সরে রিপোর্ট আপনি করেছেন? আপনি শুনতে পাচ্ছেন? না আপনার এখন কোনো এই কন্ডিশনের মধ্যে আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন এখন? না 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 না। তো প্রথম হচ্ছে আপনি হাঁটু এক্সরে রিপোর্টটা করান, ঠিক আছে? দুটোই বোথ নিয়ে আপনি টিভিতে শুনুন। প্রথম হচ্ছে দেখুন আপনার যে কন্ডিশনটা রয়েছে এই কন্ডিশনের মধ্যে দরকার আছে আপনার বোথ নিয়ে এক্সরে রিপোর্ট লাগবে, সেটাও আপনি ডিজিটাল করাবেন। কেন বললাম ডিজিটাল? যাতে আপনার কি হবে, যখন ওই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের কাছে আসবেন তখন আমরা আপনাকে পরিষ্কারভাবে আপনাকে বোঝাবো কি আপনার কি কি সমস্যা হয়েছে, সেটা আপনি নিজেও দেখতে পারবেন, ঠিক আছে? আপনার রিপোর্টের মধ্যে ইমপ্রেশন বলে তো লেখা থাকবে কি আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, না অস্টিওফাইটস হচ্ছে, না অস্টিওপেনিয়া হচ্ছে, না অস্টিওপোরোসিস হচ্ছে। এবার দেখুন আর্থ্রাইটিসের মধ্যে ওই 4টি ডিজিজের নামটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে? তো এই আর্থ্রাইটিস যে বলতে বললাম না, মোর দেন 200 আর্থ্রাইটিস, 4টি ডিজিজের নামটা আমি এখন পরপর বলে দিলাম, আর সেটা আপনার হাঁটুতেই হয়। এবার কোনটা হয়েছে, এই কারণে যদি বলি না কি আমরা যখনই আপনি আগে জানুন আপনার আর্থ্রাইটিসটা কী, এরপর আপনি চিকিৎসাটা করুন, কাজের কাজ হবে। আপনি না জেনে আপনি কি করেন, গিয়ে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে খেতে চালু করে দেন, ব্যথা বড়ি খেতে চালু করে দেন, তাতে কী হয়, হয়তো আপনার ব্যথাটা কমে যায়। কিন্তু ব্যথা কমে যাওয়ার পর আমার হাঁটার ইচ্ছাই ছিল না, 1 ঘন্টা আমি হাঁটতে পারতাম না, কিন্তু হয়তো ব্যথা বড়ি খাওয়ার পর আমি 1 ঘন্টার জায়গায় আমি 1.5 ঘন্টা হাঁটতে পেরেছি। তাতে আমার ক্ষতি কোথা হলো, আমি জোর ছিল না, ওই ওষুধ জোরে আমি হেঁটেছি, যার ফলে কি হলো আমার হাড় ঘষতে চালু হয়ে গেল। এবার নিন, হাড় আপনার বেঁকে গেছে। তো হাড় যদি বেঁকে যায় বা হাড় যদি ক্ষয়ে যায় তো সেখানে তো আপনি নতুন হাড় লাগাতে পারবেন না। তো সবসময় মাথায় রাখুন কি আপনার রোগের চিকিৎসা আপনি করান। আজকে ইউরিক অ্যাসিড মানে গাউট, যদি আপনার ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে তো ইউরিক অ্যাসিডকে কমানোর চেষ্টা করুন। রুমেটয়েড আর্থ্রাইটিস যদি আমবাত যদি বলি, আমবাতকে কমানোর চেষ্টা করুন। এর মধ্যে আপনি খাচ্ছেন আম, তো মাথায় রাখবেন যাদের আমবাত রয়েছে মানে রুমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, আর আমের সিজন আছে এখন, তো তাদের বলবো এই আম ফলটা এখন খাওয়া যাবে না, নাহলে আপনার আমবাতটা কিন্তু বেড়ে যাবে। তো এই যে আমরা পথ্যাপথ যেটা বলি, আমরা কোন সময় কি খেতে হবে বা কোন রোগের জন্য কি খাওয়াটা ছাড়তে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে। কারণটা হচ্ছে আমরা একদিকে যখন চিকিৎসা করছি আর একদিকে আমার খাবারগুলো যদি আমরা কন্ট্রোলে যদি না করি,
আগামী দিন কিন্তু এই প্রবলেমের মধ্যেই আপনি পড়ে থাকবেন, এই রোগ থেকে আর বার হতে পারবেন না। তো মাথায় রাখুন কি মোর দেন যে 200 আর্থ্রাইটিসটা বললাম, প্রত্যেক আর্থ্রাইটিসের কারণ হচ্ছে ইনফ্লামেশন। তো আপনাকে ইনফ্লামেশন আপনি কিভাবে কমাবেন সেই উপায়টাও আমার অনেক প্রোগ্রামের মধ্যে বলা রয়েছে। তো সেই ইনফ্লামেশন যদি আপনি কমাতে যদি পারেন তাহলেই কিন্তু আর্থ্রাইটিস সমস্যা থেকেও আপনি মেটাতে পারবেন। আর যে কোনো আর্থ্রাইটিসকে ডায়াগনোসিস অবশ্যই করান, প্রত্যেক ডায়াগনোসিসটা আলাদা আলাদা হয়। আমি আজকে বললাম একটা মাইলোপ্যাথি একটা পেশেন্ট আমার কাছে এসেছিলো, সেই রিপোর্টটা যখন উনি এমআরআই রিপোর্টটা করলেন তো সেখানে দেখাচ্ছে ওনার আস্তে আস্তে শরীর পুরো শুকিয়ে যাচ্ছে। তো দেখুন একটা এরকম আর্থ্রাইটিস, পেন একদিকে, শরীর শোকাচ্ছে একদিকে, কথা জুড়ে যাচ্ছে একদিকে, আস্তে আস্তে করে বলতে পারেন কেউ পঙ্গু দিকে চলে যাচ্ছে। তো 22 বছরে মেয়ে, বললাম না দেখেও মায়া লাগে। তো এই প্রবলেমগুলো থেকে কি করে বার হবে, যখন ওর যে সমস্যাটা মানে বলতে পারেন কি নার্ভগুলো যেখানে শোকাচ্ছে সেই উপর আপনার ট্রিটমেন্ট করতে হবে। তো একটা জিনিস মাথায় রাখুন কি আয়ুর্বেদে একমাত্র আপনার কাছে উপায় আছে যেখানে যে কোনো ক্রিটিক্যাল বা যে কোনো ক্রনিক ডিজিজ থেকে বার করতে পারে। স্যার আমরা তো অনেক সময় আছে যারা নর্মাল রয়েছেন, যারা হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হলো বাসে ট্রামের কথাই বলছি না, পাটা খুব ব্যথা করছে আজকের দিনে, আবার দেখলাম খানিকক্ষণ পরে ঠিক হয়ে গেল। তো স্যার আমরা এই নর্মাল ব্যথাকে আর্থারাইটিসের সঙ্গে কি করে বুঝবো যে আর্থারাইটিস না নর্মাল ব্যথা? না, নর্মাল ব্যথা আলাদাই হয়। আর্থ্রাইটিস হচ্ছে যখনই আপনি মানে অনেক দিন ধরেই যদি একটা জায়গায় স্টিল যদি ব্যথা হতে থাকে তখন ওটা আর্থ্রাইটিসের মধ্যে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক কি আপনার নর্মাল ব্যথাটা যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু কনভার্ট হতে পারে আর্থ্রাইটিসের মধ্যে, ঠিক না? আপনি আজকে যদি জল যদি কম খান বা আপনি দাঁড়িয়ে যদি জল খান তাহলেও কিন্তু পায়ে ব্যথা হয়, তার মানে এটা নয় কি আপনার আর্থ্রাইটিস হয়েছে, ঠিক না? তো এই ভুলগুলোকে ঠিক করতে হবে। একদমই তাই। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যদি নিজেদের প্রতি একটু সচেতন হই, একটু খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা অনেকটাই শারীরিক সমস্যার সমাধানের দিকে এগিয়ে থাকতে পারবো। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। আমি চন্দন দাস বলছি হুগলি থেকে। হ্যাঁ বলুন চন্দন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা সেটা বলবেন, তার সাথে বয়সটা উল্লেখ করবেন আপনার। বয়স হচ্ছে 28। আচ্ছা, সমস্যা হচ্ছে মানে আমার হেয়ার ফল হচ্ছে বছর। হেয়ার ফলের সমস্যা হচ্ছে 28 বছরই। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এই সমস্যা? এটা প্রায় 5-6 মাস হয়ে গেল। 5-6 মাসের উপরে। কোনো ডাক্তার দেখিয়েছেন এর জন্য? না, দেখাইনি। আচ্ছা, এখন চাইছেন আয়ুর্বেদ? তাহলে আপনার যখন টাক পড়ে যাবে তখন দেখাবেন। কেন কি একটা মানুষের ছেলেদের হোক বা মেয়েদের হোক আমাদের হেয়ার একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। চুল যদি আপনার যদি মাথা যদি না থাকে না, তো দেখুন আপনার কম বয়সেও ছেলেরা তার সেটা কিন্তু বয়স মনে হয়, ঠিক আছে? তো আপনি প্রথম আপনার কোথায় ভুল হচ্ছে সেটাকে খুঁজুন। সেটা হচ্ছে আপনার বাড়িতে যে জল আছে সেই জলে কি আয়রন আছে? না, সেটা তো আমি টেস্ট করিনি। কেন আপনি যে জল খান না, আপনার তো বোঝা যায় না কি জলের মধ্যে আপনার নোনতা ভাব আছে কিনা? না না, তেমন কোনো নেই। আচ্ছা, মানে কর্পোরেশন থেকে যে জলগুলো সাপ্লাই হয় সেই জল দিয়ে সেই জলটা আপনার বাড়িতে আসে তো? হ্যাঁ, সেটা আছে, মানে মাঝে মাঝে টাইম টু টাইম আছে। আচ্ছা, আর মানে পাতালে কোনো জল? বেশিরভাগ মানে বাড়িতে টিউবওয়েল আছে, সেই টিউবওয়েল থেকে জল পান করি। মানে পাতালে জল আপনি ব্যবহার করেন? আপনার জলের মধ্যে কি পাতালে জল আপনি ব্যবহার করেন? আপনি শুনতে পাচ্ছেন স্যার কি বলছেন? হ্যালো, যাই হোক কোনো কারণে হয়তো আমরা যোগাযোগ করতে পারছি না। প্রথম হচ্ছে কি আপনার যদি জলের মধ্যে যদি আয়রন থাকে আপনি সেই জলটাকে অ্যাভয়েড করুন। অ্যাটলিস্ট আপনি যেদিন স্নান করছেন বা মাথায় আপনি যদি শ্যাম্পু করছেন সেই দিন আপনি কিন্তু ওই জল দিয়ে আপনি স্নান করবেন না, আপনাকে মিষ্টি জল দিয়ে আপনাকে স্নান করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে আপনাকে ডাক্তারের কেন প্রয়োজন রয়েছে কি কেন আপনার হেয়ার ফলটা হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে। যেমনি LFT হলো, TSH হলো, IG হলো, এই 3টে পরীক্ষা আপনাকে করতে হয়। যদি থাইরয়েডের সমস্যা আছে বা লিভারে যদি কোনো সমস্যা থাকে, অ্যালার্জি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু হেয়ার ফলটা হবে। তো আজকে আমি আপনাকে এখান থেকে কোনো তেল বা শ্যাম্পু যদি আপনাকে বলে দিলাম, হয়তো আপনি কাল থেকে ব্যবহার করতে চালু করেন বা হয়তো সেখান থেকে আপনার 20% আপনার ভালো হলো, কিন্তু বাকি 80% ভালো হবে কী করে? তো আগে এটা জানতে হবে কি কী কারণের জন্য আমার হেয়ার ফলটা হচ্ছে, ড্যান্ড্রাফ আছে কি না, স্কিন অয়েলি আছে না ড্রাই আছে সেটা জানতে হবে। তার জন্যে আপনাকে আমি বলবো আপনি যদি না দেখান তো আমি বলবো কি আপনি অবশ্যই এবার NBPকে দেখান। কারণটা হচ্ছে কি আপনি এদিক ওদিক না ঘুরে যদি আপনার
আমরা যদি ভার্জিন যদি পেশেন্ট পেতে চালু করি না, আমি বলবো আপনাকে কোনো জায়গা ঘুরতেই হবে না। কিন্তু ম্যাক্সিমাম আমাদের ব্যাড লাক, যেটা আমাদের কাছে ভার্জিন পেশেন্টটা খুবই কম হয়। আমাদের কাছে যখনই পেশেন্ট আসে, হয়তো কোনো ভেলোর থেকে ঘুরে আসছে, তো কোনো দেশ থেকে ঘুরে আসছে, আলটিমেটলি আমাদের দেশের উপরে এদের বিশ্বাস নেই, ঠিক আছে, কি যেটা আমরা এখান থেকে ভালো হতে পারি। আর লাস্টে আলটিমেটলি সব জায়গা থেকে যখন নিরাশ হয়ে যায়, তখন এনবিপি দরজার কাছে নক করে। আর এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি আপনি আগামী এবং পরবর্তী দিনটা খুব সুন্দর করে কাটান, এবং তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তে চাইছেন যাতে আপনি এই যে শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা বেশি দিন আপনাকে যেতে যেন না হয়, কিংবা এই যে লং টাইম পিরিয়ডটা আপনি যে ব্যথা অনুভব করছেন, শারীরিক সমস্যা তার সাথে মানসিক সমস্যায় এই যে সব কিছুর মধ্যে জড়িয়ে যাচ্ছেন, যাতে আর না জড়ান। তার জন্যই কিন্তু আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই সমাধান। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছিলাম ঘাটাল থেকে। ঘাটাল থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের ব্যাপারে একটু জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স হচ্ছে 34 বছর বয়স, আর সমস্যা হচ্ছে আমার এমনিতে প্রচুর মানে গ্যাস অম্বলের সমস্যা আছে, আর আমার মানে মাথার না প্রচুর পরিমাণে হেয়ার ফলিং হচ্ছে, আর মানে পুরো সাদা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। আচ্ছা, এই সমস্যা কতদিন ধরে হচ্ছে আপনার? হ্যাঁ, সমস্যা অনেকদিন ধরে, মানে প্রায় 1 মাসের মতন হয়ে গেল। আচ্ছা, 1 মাসের কাছাকাছি হচ্ছে। শুনুন পেট স্যার, পরিষ্কার হয় আপনার? না, পেট পরিষ্কার হয় না। তো আজকে আমি একটু আগেই যে কলার্স বন্ধু ছিলেন, উনি যে ফোন করেছিলেন, ওনাকে আমি বলেছিলাম কি আপনার লিভারের সমস্যা থেকে হয়, তো পেটের সমস্যা থেকে হতে পারে, তার জন্য আইএলএফটি রিপোর্টটা করতে বলেছিলাম। তো আজকে আপনার প্রবলেমটা কিন্তু সেখান থেকেই। আপনার যদি পেট যদি পরিষ্কার যদি না হয়, পেটের সমস্যা যদি দীর্ঘদিন থাকে, আপনার চুল সাদা হবেই। কারণ কি আপনি সাফারিং ফ্রম ফ্যাটি লিভার, আপনার লিভারের মধ্যে চর্বিটা জমছে, লিভার আপনার বড় হয়ে যাচ্ছে, যার ফলে আপনার এই প্রবলেমটা আসছে। ভুঁই আমলা আপনি খেতে চালু করুন। লিভারের যদি ভালো রাখতে চান, ভুঁই আমলা হচ্ছে মিরাকল মেডিসিন। আমি আপনাকে বলবো সেটা আপনি খেতে চালু করুন, সেখানে আপনার এই পেটের সমস্যা থেকে আপনি ভালো হবেন, আর লিভারটাকে ভালো রাখবেন। আস্তে আস্তে করে দেখবেন আপনার যে চুল সাদা গেছে সেটা তো আমি কালো করতে পারবো না, কিন্তু হ্যাঁ এইবার নতুন করে যখন চুলটা বেরোবে সেটা কিন্তু কালোই বেরোবে। তো আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান, ঠিক আছে, একটা সোনোগ্রাফি রিপোর্টটা করে আপনার বাড়ির পাশে ঘাটালে বাড়ি আছে, আপনার মেছেদা যদি সামনে হয়, মেদিনীপুর সামনে হয়, যেখানে সামনে পড়বে সেখানে সে যোগাযোগ করবেন, যাতে এই প্রবলেমটা পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। লিভার, পেট আমাদের শরীরে ইঞ্জিন আছে, এটার উপরে যদি আমরা যদি নজর যদি না দিই, গোটা শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তো মাথায় রাখুন, পেটটাকে ঠিক রাখতেই হবে। একদম, অনেক ধন্যবাদ। সত্যি সত্যি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্গান, কারণ ওর মধ্যেই রয়েছে আপনার লিভার থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সমস্ত মাল্টিপল অর্গান। আর এই অর্গানগুলোকে সুস্থ রাখা কিন্তু সত্যি আমাদের ভীষণ দায়িত্ব, কারণ এই অর্গানগুলোর মধ্যে একটা অর্গানও যদি ফেলিওর হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে পারছেন কত মেজর প্রবলেমের সম্মুখীন আপনাকে হতে হবে। তাই আগামী দিনটা সত্যি সত্যি যদি চান আপনি একটু সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদের, কারণ আয়ুর্বেদ সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ উপাদান, যার গুণাবলীর মধ্যে আপনি আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? এই হালদু থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হালদু থেকে বেলাসিনা বলছি। হ্যাঁ বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? এই কিছুদিন ধরে আমার হাঁটুতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হাঁটুটা খুব মানে যন্ত্রণা হচ্ছে, পায়ের হাঁটুর নিচ থেকে কামড়াচ্ছে, এরকম পেইন হচ্ছে আর কি। হ্যাঁ, ওই জন্য বলছিলাম যে আপনার বয়স কত এখন? এখন আমার 36। আপনি কোনো হাঁটু এক্সরে রিপোর্টটা করেছেন? হাঁটু এক্সরে রিপোর্ট হয়েছে? না না না, রিপোর্ট হয়নি। হাঁটু একটা ছবি তুলবেন, হাঁটু একটা এক্সরে রিপোর্টটা তুলবেন, ঠিক আছে? কারণটা হয় কি, আমাদের আমি বলবো না কি অস্টিওআর্থ্রাইটিস আপনার হয়েছে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা রয়েছে। কারণটা হচ্ছে কি, আমরা যে এখন খাওয়া দাওয়া করি
সেটা আমাদের পেট ভরে যায়, কিন্তু আমাদের শরীরের মধ্যে যে মিনারেলস দরকার আছে, ক্যালসিয়াম দরকার আছে, ভিটামিনস দরকার আছে, সেগুলো কিন্তু আমরা পাই না। যার ফলে কি হয়, ওমেনদের মানে বাচ্চা হওয়ার পর আপনার শরীরগুলো আরও বেশি উইক হয়ে যায়। তো যে কারণের জন্য এই প্রবলেমগুলো বেশি আসতে চালু হয়। তো আপনি একটা এক্সরে রিপোর্ট অবশ্যই করান, সেখান থেকে দেখতে পারেন অনেক সময় কি আপনার অস্টিওফাইটস হতে চালু হয়ে যায়, মানে বলতে পারেন কি আপনার হাড় ভাঙতে চালু হয়ে যায়। তো সেখানে আপনার দেখা যায় আস্তে আস্তে করে অস্টিওপোরোসিসের দিকে এই রোগটা চলে যায়। আর মেল তুলনায় আপনার ফিমেলদের এই রোগটা বেশি হয়, যেখানে হাড়ের ফুটো উঠে চালু হয়ে যায়। যে কোনো সময় আপনি যখন ভারী কাজ করবেন আপনার কিন্তু পাটা ভেঙে ফ্র্যাকচার হয়ে গেল, কথাতে আপনার ফ্র্যাকচার হতে চালু হয়ে যায়। যাতে এই দিনটা আমাকে না দেখতে হয়, আগামী দিন আমি বলবো আপনাকে নেক্সট যত শীঘ্রই পারেন আপনি একটা এক্সরে রিপোর্টটা করান, আর এক্সরে রিপোর্টটা করে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা হবে সেখানে এসে যোগাযোগ করুন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই নাম্বারটাই হচ্ছে আপনাদের জীবনে সুস্থতার চাবিকাঠি। কোন ডাক্তারবাবুকে কোন চেম্বারে পাবেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় জিজ্ঞাসার জন্য কিন্তু এই হেল্পলাইন নাম্বারে আপনাকে অবশ্যই যোগাযোগ করতেই হবে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে রামনগরে থাকছেন ডক্টর বি শর্মা, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্যা, ক্যানিংয়ে থাকছেন ডক্টর এ হালদার, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি সিংকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে গ্রাম থেকে শহর, শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডাক্তারবাবুরা ছুটে ছুটে যাচ্ছেন, শুধুমাত্র যাতে আপনারা আগামী দিনটা সুস্থভাবে স্বাভাবিকভাবে কাটাতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, অস্টিও আর্থারাইটিস। তো একটু যাওয়ার আগে বলে যান যে কি ধরনের খাদ্য খাবার খাওয়া উচিত এই ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য, আর যদি ছোট্ট করে বলেন যে এনবিপিতে কি ট্রিটমেন্ট রয়েছে একটু। দেখুন, এনবিপিতে যে ট্রিটমেন্টটা আছে সেটা হচ্ছে আমরা প্রথম যে কোনো আর্থ্রাইটিসকে ভালো করতে গেলে শরীর থেকে আগে টক্সিনটাকে বার করা খুব দরকার আছে। তো কারণটা হচ্ছে কি, আমরা যখন ভার্জিন পেশেন্ট পাই না, আমরা যখন সব জায়গায় আপনি ঘুরে যখন আসছেন তখন আপনি অনেক রকম স্টেরয়েড ওষুধ, অনেক রকম আপনি ওষুধগুলো চার্জ করে শরীরের মধ্যে টক্সিনগুলোকে ভরে নিচ্ছেন। তো যখনই আপনি কোনো টক্সিনটাকে বার করবেন না, তো মাথায় রাখুন কি আপনি রোগটাকে কিন্তু ভালো কোনোদিন করতে পারবেন না। টক্সিন যখনই আপনার রিমুভ হবে তখন আপনার কী হবে, গোটা শরীর কিন্তু ফ্রেশ হয়ে গেল, মানে গোটা শরীর আপনার ভার্জিন হয়ে গেল। তখন কিন্তু আমি সামান্য যদি মেডিসিন দিতে চালু করি তখন কিন্তু আপনার ইজিলি আপনার কাজ করতে চালু করবে। তো আমরা এনবিপিতে কী করি কি, প্রথম আমরা ওষুধ তো দিই, মেডিকেশন অবশ্যই দরকার আছে। মেডিকেশন দেওয়ার পর আপনার রোগটাকে বাড়তে আর দিই না আমরা, যাতে ডে বাই ডে আপনি ভালো দিকে যান। আর যদি তার সাথে সাথে আপনি পঞ্চকর্ম থেরাপিটা যদি করে নেন তাহলে তো আমি বলবো আপনাকে সার্জারি আর প্রয়োজন নেই। উইদাউট সার্জারি আপনি আর্থ্রাইটিস মতো সমস্যা থেকে আপনি কিন্তু পুরোপুরি ভালো হতে পারবেন। এইটাই হচ্ছে টপ সিক্রেট। আর শুধু তাই নয়, আমরা এখন পেন ম্যানেজমেন্টকে নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করে আমরা আরও তাকে কি করে ভালো করা যায়, মানে পঞ্চকর্ম থেরাপি, তার সাথে সাথে মেডিকেশন, এর সাথে সাথে আমাদের অনেক রকম থেরাপি এখন যুক্ত হয়েছে, যেমনি ওয়াটার থেরাপি বলুন, ফিশ থেরাপি বলুন, ম্যাগনেট থেরাপি বলুন,
অনেক রকম এরকম থেরাপির সঙ্গে আমরা পেশেন্টকে কী করে ভালো করতে পারি এটা নিয়ে প্রত্যেক দিন আমাদের কিন্তু রিসার্চ হতে থাকে। একদমই তাই। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই চিকিৎসা করে থাকেন, যাতে আপনি আগামী দিনটা খুব সুন্দরভাবে কাটাতে পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।